মোটা টাকার বিনিময়ে পরীক্ষার জন্য নমুনা না দিয়েই মিলছে করোনা নেগেটিভ সনদ, এমনকি করোনা পজিটিভ থাকলেও মিলতে পারে নেগেটিভ সনদ, এবং সেই সনদ পাওয়া যাচ্ছে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে। এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে ডিবিসি নিউজের অনুসন্ধানে। শাহিদ সাবরিনার ঘটনার পরেও কেন টনক নড়ল না স্বাস্থ্য অধিদপ্তরের? এদিকে চুক্তি শর্ত ভঙ্গ করে চীনা টিকার দাম প্রকাশ করবার পরও চীন থেকে টিকা পেতে কোনো জটিলতা নেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার সাথেও চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, কিন্তু টিকা পাওয়া নিয়ে জটিলতা কি আদৌ কাটছে? এছাড়া করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধ 16 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে, যুক্ত করা হয়েছে 5টি নতুন শর্ত। জুনে সংক্রমণ পরিস্থিতির অবনতির শঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সংক্রমণ রোধে, করোনার টিকা পেতে এবং এই করোনা পরীক্ষা নিয়ে কি চলছে, কেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে, সব নিয়ে আলোচনায় রাজকাহনে শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর হাবিবে মিল্লাত এমপি, যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ, আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানি, এবং যুক্ত হচ্ছেন চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সমীর সাহা। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। যদিও ডক্টর সমীর সাহাকে এখনো আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই পেয়ে যাব আমরা তাকে। আমি ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছ থেকে শুরু করি। শিরোনাম যেটি ঠিক করেছি, চাঞ্চল্যকর যে খবরটির কথা বলছিলাম, আমাদের অনুসন্ধানে উঠে এসেছে, ডিবিসির অনুসন্ধানে আমাদের সহকর্মীরা দেখিয়েছেন যে আবারও করোনা সনদে ঘাপলা। পরীক্ষার নমুনা না দিয়েই নেগেটিভ সনদ পাওয়া যাচ্ছে, পজিটিভ থাকলেও নেগেটিভ সনদ পাওয়া যাচ্ছে। এরকম একটা ভয়াবহ চিত্র উঠে আসছে। সেই রিজেন্ট জেকেজির কথা মনে করিয়ে দিচ্ছে আমাদের। আপনার কাছ থেকে যেটি ডক্টর বেনজির আহমেদ জানতে চাই, আমরা স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্রদের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম, তাদেরকে যুক্ত করার জন্য আমরা যোগাযোগও করেছিলাম, যুক্ত করতে পারিনি, আজকে তারা যুক্ত হননি আমাদের সাথে। আপনি একজন সাবেক কর্মকর্তা হিসেবে, সাবেক পরিচালক হিসেবে বলবেন যে আসলে কোন পর্যায়ে যোগসূত্র থাকলে এরকম পরীক্ষার নমুনা না দিয়ে বা পজিটিভ থাকলেও, উপসর্গ থাকলেও নেগেটিভ সনদ পেয়ে যাওয়া যায়? কোথায় ঘাপলা থাকলে এরকমটি হওয়া সম্ভব? কোথাকার যোগ সাজসের বিষয় ধারণা করতে পারেন? শারমিন, ধন্যবাদ। এগুলো ক্ষেত্রে দুটো তিনটা জিনিস দরকার। একটা হলো যে এই পুরো ব্যাপারটা দেখাশোনা করার জন্য একটা সুপারভিশন, মনিটরিং স্ট্রং টিম দরকার। কারণ এগুলো হতেই পারে, যে কোনো দেশেই হতে পারে, আমাদের দেশে অন্যান্য বিভাগেও হয়। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো সহজে দেয়া, অর্থাৎ সার্টিফিকেট গুলো যেন তারা সহজে পান। যেমন ধরুন, কখন মানুষ অনিয়ম করে, যে জিনিসটা সহজে পাওয়া যায় সেটাতে কিন্তু মানুষ অনিয়ম করতে যায় না। ধরুন, এখানে সার্টিফিকেট খুব দরকার লাগে যারা বিদেশে যান তাদের। ধরুন, তাদের আজকেই বিমান, তাদের দ্রুত রিপোর্টটা দরকার। সুতরাং আমরা যদি এইভাবে সাজাই, অর্থাৎ আমরা ব্যবস্থাপনার জায়গাটা যদি এই জায়গায় নেই, এবং আমাদের মনে রাখতে হবে যে বিদেশ থেকে যে কর্মীরা আমাদের যান, তারা কিন্তু আমাদের দেশের প্রাণ, তারা বাংলাদেশের অর্থনীতিকে মজবুত ভিত্তি দিচ্ছে। সুতরাং সব দিক মিলিয়ে আমরা যদি এমন একটা ব্যবস্থাপনা করি যে ওনার আমি স্বল্পতম সময়ে তার সার্টিফিকেটটা দিতে পারবো, আমি নমুনা নিয়ে তার 4-5 ঘন্টা, 7-8 ঘন্টা, 9-10 ঘন্টা এর মধ্যেই দেব, এবং খুব সহজ হবে তার নমুনা দিতে, তার সার্টিফিকেট পেতে। কোনো দিক থেকেই যেন তাকে কষ্ট পোহাতে না হয়। এবং আমাকে মাথায় রাখতে হবে যে আমি তাকে বিদেশে যেতে দিতে চাই ঠিক সময়। ধরুন, এরকম যদি অফিসার থাকে, এরকম যদি তত্ত্বাবধান থাকে যে ওই পার্টিকুলার ব্যক্তিটাকে উনি অ্যাড্রেস করবে, এরকম যদি আমরা করতে থাকি। আমার মনে আছে একদিন থাইল্যান্ডের বিমানবন্দরে, ওখানে যে ইমিগ্রেশন অফিসাররা থাকেন, ওনারা সব সময় এত তৎপর থাকেন কোথায় বেশি আছে, কোথায় কম আছে লোকজন। এবং আমাদের একজন অফিসারের পাসপোর্ট হারিয়ে গেল, কিন্তু উনি কিন্তু ঠিকই সেই পাসপোর্ট উদ্ধার করে সেই বিমান সারার আগে তাকে পাসপোর্ট সহ আমাদের বিমানে উঠিয়ে দিলেন। আমাদের একজন উপপরিচালক ছিলেন সেই সময়। এই যে ব্যাপারটা, এটিকে যদি আমরা এইভাবে করতে পারি, তাহলে মানুষ যেহেতু সহজে পাবে, তার সময় মতো পাবে, তার চাহিদা মতো পাবে, সুতরাং তারা অনিয়মের দিকে যাবে, এরকম ঘাপলা করার প্রয়োজন হয়তো হবে না। ডাক্তার বেনজির আহমেদ, কিন্তু যে এই যে ঘাপলাটা হচ্ছে, যেটি আমাদের প্রতিবেদনে উঠে আসছে, এটি আসলে কেমন ভয়াবহ আপনি মনে করেন? আপনি আসলে পরামর্শ দিচ্ছেন যে কিভাবে এটি প্রতিরোধ করা যায়, কিন্তু যেটি হচ্ছে এখনো প্রতিরোধ করা গেল না কেন, এটিকে আপনি কতটা ভয়াবহ মনে করেন? দেখেন, আমি যে প্রথম কথাটা বলছি শারমিন, ওটার মধ্যেই আছে উত্তরটা। সেটা হলো যে সুপারভিশন, মনিটরিং। তার মানে আমরা বলবো এখানে সুপারভিশন, মনিটরিংটা যথেষ্ট নয়।
যারা এটা ধরতে পারবেন যে কোথাও একটা ভুয়া সার্টিফিকেট যাচ্ছে, কোথাও সমস্যা হচ্ছে, এগুলো দেখার জন্য একটা টিম, নট এ পার্সন, এ হোল সিস্টেম শুড বি দেয়ার, যারা এটা পুরোটা দেখভাল করবেন। কিন্তু এটা আদৌ নেই। আদৌ না থাকার ফলে স্পষ্ট স্পষ্ট ডাক্তার বেনজির আহমেদ, আবারও আপনি খুব বারবার জোর দিচ্ছেন সুপারভিশনের জায়গায়। আমি ডাক্তার হাবিবে মিল্লাত এমপি আপনার কাছ থেকে শুনতে চাই যে সুপারভিশন হচ্ছে না, কিন্তু যোগসাজশ হচ্ছে। যোগসাজশে এরকম একটা ঘটনা ঘটিয়ে দেওয়া যাচ্ছে, নেগেটিভকে মানে পজিটিভ থাকলেও নেগেটিভ দেওয়া সম্ভব, কোন রকম নমুনা না দিয়ে পরীক্ষার একটা নেগেটিভ সনদ পেয়ে যাওয়া সম্ভব। এটি এখনো কিভাবে চলতে পারে ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, আপনি কি বলবেন? এবং কারণ গত বছর তো আমরা দেখেছিলাম যে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই রিজেন্ট জেকেজি কাণ্ডের পর। ইতালি, মানে ইতালিতে আমাদের শ্রমিকদের ফিরিয়ে দেওয়া হয়েছিল ইত্যাদি নানা ঘটনা কিন্তু তখন আমাদের কে বিব্রত করেছিল। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, মানে স্বাস্থ্য অধিদপ্তরের ভেতরে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াও কি এর একটা কারণ যে আবারও এরকম একটা ঘটনা ঘটাবার সাহস হচ্ছে? আসলে কারো বিব্রত হওয়ার দরকার নেই, আমরা সকলেই বিব্রত ব্যাপারে। এ কারণেই বিব্রত যে এটা হচ্ছে মানুষের জীবন মরণের প্রশ্ন। আজকে একজন মানুষের করোনা হয়েছে, তিনি যদি নেগেটিভ করে আমাদের সমাজে ঘুরে ফিরে বেড়ান, তিনি তো শত শত মানুষকে আক্রান্ত করবেন এবং এর মধ্যেও অনেকে মারা যাবেন। এই দিকটি অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে যার নেগেটিভ তার সাধারণত পজিটিভ আসে না, এটা সে কেউ পয়সা দিয়ে সার্টিফিকেট নিবে বলে আমার বিশ্বাস হয় না। তো সুতরাং আমরা ওইটাই বলি যে যাদের পজিটিভ আছে তারা নেগেটিভ করে নিচ্ছেন। দু তিনটে কারণে হতে পারে। একটি কারণ হচ্ছে যে অবহেলা, যে কার স্যাম্পল কোথায় গেল, ক্রস কন্টামিনেশন, এইগুলো মিলে হতে পারে কিছু স্বল্প সংখ্যক। দ্বিতীয়টি হতে পারে সাবরিনা কিংবা ওই যে কিংবা যারা শাহেদরা করেছে সেরকম একটি অবস্থা হতে পারে। আরেকটি হতে পারে যে আসলে রেজাল্টও ঠিক এসছে, পাঠানোর সময় আমরা যখন ইমেল এসএমএস করছি তখন হয়তো বা একজন একটা ভুল করে অসাবধানতাবশত পাঠানো হচ্ছে। ডাক্তার হাবিবে মিল্লাত এমপি, একটু বলি যে আমাদের এই প্রতিবেদনটি মনে হয় যদি আপনি দেখে না থাকেন আপনি নিশ্চয়ই পরবর্তীতে দেখবেন, আমাদের সহকর্মীরা প্রতিবেদন করেছে যে যারা বিশেষ করে প্রবাসীরা যারা যেতে আগ্রহী তাদের জন্য একটি চক্র তৈরি হয়েছে, যারা টাকার বিনিময়ে 9,000 টাকা দিলে তাদেরকে এরকম সনদ দিয়ে দিচ্ছে, নমুনা পরীক্ষা ছাড়াই সনদ। আমার সহকর্মী সেটি দেখিয়েছেন যে সেই সনদটি তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে পেয়ে গেছেন। মানে এরকম ঘটনা ঘটছে, এই চক্রটি তো আছে। ডক্টর হাবিবে মিল্লাত, এটা রীতিমতো অন্যায় এবং এটা তার একটা পানিশমেন্ট হওয়া দরকার এবং যারা এটা করেছে না। এখন একটা কথা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টিকার বা অধিদপ্তরের স্টিকার আপনি দেখবেন প্রত্যেকটি সার্টিফিকেটের সঙ্গে কিন্তু এটি থাকে, কারণ স্পেশালি এয়ারপোর্ট পার হওয়ার জন্য কিন্তু কিছু কিছু মাত্র কয়েকটিকে স্পেসিফিক করে দেওয়া হয়েছে সরকারি এবং কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে, যে এদের মাধ্যমে শুধুমাত্র তাদের পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই সমস্ত কিছু করেই করা হয়েছে। তারপরে যদি এই ধরনের ঘটনা আপনি যেটা বলছেন আমরা বিশ্বাস করছি এবং এটা আসলে সত্যিকার অর্থে দেখা উচিত, যার মাধ্যমে এই ঘটনাটি বারবার ঘটছে। এটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে বলার দরকার নেই, দেশেই তো আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। দেশের বাইরে যারা যাচ্ছে, দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তারা আমাদের দেশের ক্ষতি করছে। সুতরাং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা উচিত, এ নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। এখন আমাদের কথাটি হচ্ছে যে আমাদের দেশে আপনি চিন্তা করে দেখেন আজকে পর্যন্ত প্রায় 8,10,000 মানুষের কিন্তু এটা শনাক্ত হয়েছে এবং আমরা যদি পরীক্ষা কম বেশি চিন্তা করে দেখি প্রায় 7 থেকে 8 কোটি পরীক্ষার 7.5 কোটি থেকে 8 কোটি পরীক্ষা হয়েছে। প্রাথমিকভাবে 2-3টা প্রাইভেট যাদের কথা বললাম, সেই আমাদের শাহেদ কিংবা সাবরিনা, তাদের বাদ দিলে পরবর্তী সময় কিন্তু এই ধরনের অভিযোগ ওঠেনি। আর এখন যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোর সংখ্যাও কিন্তু কম, কিন্তু তারও তো গুরুত্ব কম না। তা আপনি চিন্তা করে দেখেন যে 7.5 কোটি 8 কোটি পরীক্ষা হয়েছে এ পর্যন্ত এই 13-14 মাসে, যদি আমি খুব একটা ভুল করে না থাকি, তাহলে তাদের থেকে মাত্র কয়েকজন হয়েছে। অর্থাৎ সবাই অনেকেই বেশিরভাগই ভালোভাবে দায়িত্ব পালন করছেন, শুধুমাত্র কিছু দুষ্কৃতিকারী অন্যায়কারী তারা এটাকে সুযোগ ব্যবহার করছেন অনৈতিকভাবে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত। দুষ্কৃতিকারী অনৈতিকভাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সেটি কি করে পাওয়া সম্ভব? স্বাস্থ্য অধিদপ্তরকে তো আমরা অন্তত বিশ্বাস করতে চাই। আমি জানি কিভাবে পাওয়া সম্ভব, আমি বিদেশ যাওয়ার সময় আমার টেস্ট চলে ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। জি, আপনি শেষ করুন। আমিও নিজেও আমার টেস্ট করেছি কয়েকবার এবং বিদেশ যাওয়া 3বার গেছি এর মধ্যে। তো প্রতিবারই দেখেছি, কারণ এটা তো ইজি, যে টেকনোলজিস্ট যে টেকনিশিয়ান করছে সেই তো কম্পিউটারে ইনপুট দিচ্ছে, সুতরাং সে যদি ম্যানেজ হয়ে যায়, এবং এটা তো স্বাস্থ্য অধিদপ্তরে হবে, কারণ স্বাস্থ্য অধিদপ্তরই যেমন আইপিএস বলেন, পাবলিক হেলথ ইনস্টিটিউট বলেন, এইগুলোতেই তো আসলে বলেছে, কিংবা ঢাকা নর্থ এইগুলোতে তো হয়েছে। সুতরাং ওইখানকার টেকনিশিয়ানরা রিপোর্ট করার সময় নাম, পাসপোর্ট নাম্বার বসিয়ে ডিটেলস দিয়ে নেগেটিভের জায়গায় পজিটিভ নেগেটিভ বসিয়ে দিল।
এরা হচ্ছে যে খোঁজ দিলে পাওয়া যাবে কোন হসপিটাল থেকে হয়েছে এবং এরা কোন পাসওয়ার্ডে হয়েছে, এই পাসওয়ার্ড কিন্তু এগুলো থাকে যে কে করেছে, কোন সময়টিতে করেছে, কে ডিউটিতে ছিল, এটা ইজিলি বের করে ফেলা সম্ভব। জি, অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত এমপি। এই যে শব্দটি ম্যানেজ করে, কেউ না কেউ ম্যানেজ হয়ে এই কাজটি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায়, মানে শাহেদ সাবরিনা ঘটনার সাথেও স্বাস্থ্য অধিদপ্তরের ভেতরে কেউ না কেউ যুক্ত ছিল। শাহেদ সাবরিনা জেলে আছে, কিন্তু সেখান থেকে কারা তারা অক্ষত রয়ে গেছেন। এটি কি একটা কারণ হতে পারে কিনা? সমীর সাহা, আপনার কি পর্যালোচনা, মানে এই ঘটনাটি কতটা ভয়াবহ পরিণতি আপনার কি মনে হয়, এবং এই বিষয়ে আপনাদের মানে একটা বিশেষজ্ঞ নিশ্চয়ই পর্যালোচনা আছে আপনাদের, যে এরকম ঘটনা কিভাবে এখনো ঘটে যাওয়া সম্ভব? সমীর সাহা। ডক্টর সমীর সাহা, একটু আনমিউট করবেন। অনেক ধন্যবাদ আপনাকে। মানে কথাগুলো কিন্তু একই কথা, এবং প্রফেসর মিল্লাত যেটা বললেন সেই কথাগুলো কিন্তু একদমই, যে ল্যাবরেটরিতে যেই ভুলগুলো হতে পারে সেটা একটা, কিন্তু এই কাজগুলো এরকমই, সেই একটুখানি ভুল হলেও কিন্তু সেটাকে খুব সহজে ছেড়ে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ এটা কিন্তু শুধু যে উনি একটা ভুল করেছেন তাতে করে ভুল রিপোর্ট গেছে সেটাই না, আরেকজনের কাছে যে ওই ভুলটাও গেছে আবার, সেটার জন্য যে কতটা খেসারতটা দিতে হবে সেই মানুষটিকে। এবং আমরা জানি যে একজনের থেকে বিস্তারটা কিভাবে আরেকজনে ঘটে, এটা একটা ব্যাপার। 2 নাম্বার হলো যে দেশের সম্মান, আমাদের সম্মান, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা কিন্তু বিমান থেকে আমাদের লোকদেরকে যখন নামিয়ে দেয় তখন কিন্তু হয়তো আমাকে নামাচ্ছে না, ঘুরে ফিরে কিন্তু আমরা নিজেরা প্রত্যেকেই হয়তোবা একটু হলেও কিন্তু নিজেরা লজ্জিত হয়ে থাকি, এবং কেউ কিছু জিজ্ঞেস করলে সেটা কিন্তু কথা বলতে চাই না আমরা ওখানে। মানে আমাদের লজ্জার বিষয়টা কিন্তু প্রত্যেকেরই। সুতরাং এটা নতুন করে কিছু বলার নেই, কিন্তু ল্যাবরেটরিতে একটা এরকম দুটো ভুল হতে পারে, কারণ ভুল হতেই পারে এটা, কিন্তু ভুল হওয়া আর ইচ্ছাকৃতভাবে কোনো করা, এইটাকে যদি আমরা ভেদ করতে না পারি, আমরা কিন্তু একদম একজন মানুষকে সেটার জন্য যে একদম ফাঁসিতে দিয়ে দেবো সেটা না, কিন্তু আমরা যদি দেখি যে সত্যি উনি এটাকে ইচ্ছাকৃত ভাবে করছেন বা এটা একটা ম্যানেজ করছেন, এই শব্দটা খুবই খারাপ যদিও, তখন কিন্তু এটাকে কোনোভাবেই এটাকে ছাড় দেওয়া যাবে না, এবং এটা আমাদের জন্য না, আমাদের প্রত্যেকের জন্যই লজ্জিত হওয়ার মতো একটা ব্যাপার বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই ভুল হওয়ার জায়গাটি তো থাকতেই পারে, সেটি তো একটা বিশেষ বিষয় আছে, কিন্তু টাকার বিনিময়ে যখন এটি হচ্ছে, 9,000 টাকা দিলেই যখন একটা সনদ মিলে যাচ্ছে, আমি পরীক্ষার নমুনা দিলাম না তবুও পেতে পারি, আমার উপসর্গ আছে তবুও পেতে পারি, তাহলে আসলে সেই ভুলের শব্দটির প্রসঙ্গটি আসছে কেন? আমি জাস্ট একটা সেন্টেন্স আর একটু ব্যয় করি। যারা আমরা ল্যাবরেটরিতে কাজ করি তারা কিন্তু খুব সহজে ভুল হওয়ার কথা না, অনেকগুলো ধাপ আছে, কিন্তু সেই ধাপগুলোতে কিন্তু বোঝা যায় যে এটা কি হচ্ছে। এখন একটা স্পেসিমেনের জায়গায় যদি আরেকটা স্পেসিমেনের যদি একটা ওয়েল যদি চেঞ্জ হয়ে যায়, সেটার জন্য একটা কিছু হতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু হওয়ার সম্ভাবনা একদমই নেই বলতে গেলে। আমরা বলতে পারি যে আজকাল যেভাবে টেকনোলজি গুলো যেভাবে এসছে না, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা আগে যেরকম কাজ করতাম আমাদের প্রজন্মের সময়, তার থেকে এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স আছে কিন্তু। সো আমি খুব একটা এটা নিয়ে খুব একটা বিব্রত হই না যে কেউ ভুল হয়ে যায় কিনা ল্যাবরেটরিতে, সেই সংখ্যাটা অনেক কম। ইচ্ছাকৃত করলে সেটা বোধহয় কেউ কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট। ওই মানুষটিকে কিন্তু আসলে এমন শাস্তি দেওয়া উচিত যে শাস্তিটার জন্য আমরা যারা ল্যাবে কাজ করি আমাদেরকে যেন এটার জন্য কোনোদিন পস্তাতে না হয়। অনেক ধন্যবাদ ডক্টর সমীর সাহা। আমি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানি, আমি আপনার কাছ থেকে নিশ্চয়ই রাজশাহী বা পুরো বিভাগের অবস্থাটাই জানবো। তার আগে আপনিও যদি সংক্ষেপে এই বিষয়ে একটু বলেন, যে পরিণতি কেমন হতে পারে, আপনার পর্যালোচনা কি? আসলে আমার একটা অভিজ্ঞতা আছে এখানে। আমি তো গত ইয়াতে ছিলাম না, ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টারে আমি ছিলাম। সেখানে ফার্স্ট ওয়েভের পরে 1000 বেড আমরা রেডি করেছিলাম, বাট রোগী কমে যাওয়াতে সেটা উদ্বোধন করা হয়নি। বাট যখন একটা ঘটনা ঘটলো, যেটা আপনি বলছিলেন যে একটা ফলস রিপোর্টের ব্যাপার ঘটলো, তখনই আমাদেরকে দায়িত্ব দেওয়া হলো যে আপনারা বিদেশ যাত্রী যারা আছে তাদের টেস্টটা করে দেবেন। পরে আমরা ওখানে শুরু করলাম, পরের দিন থেকে আমাদের শুরু হয়ে গেল বিদেশ যাত্রী, বিশেষ করে ওই সময় সৌদি প্রবাসীটা মেইডটা ছিল, এবং আমরা 1,20,000 সৌদি প্রবাসীদেরকে আমরা এখানে টেস্ট করে দিয়েছি। এবং আমরা দেখেছি আসলে এটাতে একটা কঠোর মনিটরিং দরকার। আমার যারা আন্ডারে ছিল তারা কিন্তু সব সময় বাইরের লোকের সঙ্গে যোগাযোগ করে একটা টাকা পয়সার মাধ্যমে এটা করার চেষ্টা করে। আপনি যেটা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট,
এটা তো স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে তো অটো জেনারেটেড একটা এটা সার্টিফিকেট। সো এটা যে কেউ দিলে ওটা জেনারেট অটোমেটিক হয়ে যায়। সো আমাদের এটা যারা কাজটা করছি তাদেরকে এটা কঠোর মনিটরিং থাকতে হবে। যারা আন্ডার কমান্ডে কাজ করছে, ল্যাবরেটরিতে কাজ করছে, তাদেরকে অবশ্যই মানে এটা একটু মনিটর করতে হবে। আদারওয়াইজ এরা সুযোগ পেলেই এখান থেকে যারা আছে তারা এটা সুযোগের চেষ্টা করে। তো সবাই করে না, যেটা আমাদের মাননীয় এমপি মহোদয় বলছেন যে এখানে এটা অবশ্যই খুব সংখ্যক কর্মচারী কাজটা করছে, বাট এটাতে অবশ্যই মনিটরিং দরকার। আদারওয়াইজ 100% কন্ট্রোল করা এটা সম্ভব হবে না। কিন্তু আমরা সবাই এত ব্যস্ত থাকি, আসলে এটা শক্তভাবে মনিটরিং করাও শক্ত জিনিস। সো এটাতে আমাদের আরো সতর্ক হওয়া উচিত কন্ট্রোল করার জন্য। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানী। আপনার কাছ থেকে আরো একটু জানি যে আজকে যতটুকু জানি স্বাস্থ্য অধিদপ্তরের কর্তৃপক্ষ আপনার মানে রাজশাহীতে গেছে, আপনাদের সাথে সম্ভবত বৈঠকও হয়েছে। সেখানে আসলে কি হলো, কি বার্তা আপনারা পেলেন? কারণ আমরা জানি মানে সীমান্তবর্তী এলাকাগুলোর কি অবস্থা, রাজশাহী মেডিকেলের উপর কেমন চাপ পড়ছে, সেই খবরগুলো আমরা দিচ্ছি। সেখানে আপনারা কি বার্তা দিলেন, তাদের কাছ থেকে কি বার্তা বা নির্দেশনা পেলেন? না, আমাদের আসলে যেটা বার্তা আসলে এমন নতুন কোনো বার্তা নয়, সেটা হচ্ছে যে ম্যাডাম এসেছিলেন এবং উনি বিভিন্ন জায়গাগুলো পরিদর্শন করেছেন। আপনি জানেন উনি এপিডেমিওলজিস্ট এবং এইসব বিষয়ে উনি অত্যন্ত দক্ষ এবং ভালো নলেজেবল। তো উনি ব্যাপারগুলো দেখলেন এবং আমাদেরকে বললেন যে আসলে কোন কোন জায়গা থেকে আমাদের সংক্রমণটা হচ্ছে, কোন কোন জায়গায় এগুলাকে আমাদেরকে ইন্টারভেনশনটা দিতে হবে, স্থানীয় প্রশাসনের সঙ্গে কিভাবে আমরা আরো বেশি সহযোগিতা করতে পারি, এইসব বিষয়ে বলেছেন আর কি। না মানে এগুলা আসলে মানে ডিটেল তো মানে কোনো স্পেসিফিক বিষয় না, অ্যাজ এ হোল টোটাল পরিস্থিতি কিভাবে আমরা মোকাবেলা করতে পারি এইসব বিষয়ে উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। জি, ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানী। আমি একটা বিরতির পরে আসি। বিরতির পরে এসে আমি নিশ্চয়ই জানতে চাইবো যে সীমান্তবর্তী জেলাগুলোতে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সেটা কি যথাযথ হচ্ছে কিনা, এবং যে বিধিনিষেধ চলমান বিধিনিষেধ বাড়ানো হলো সেই বিষয়টিও একটু আনতে চাইবো যে সেই পদক্ষেপগুলো যথাযথভাবে হচ্ছে কিনা এবং মানাও হচ্ছে কিনা। নিশ্চয়ই আপনাদের পর্যালোচনা জানবো। একটা বিরতির পরে ফিরছি রাজকাহন। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানী, আপনার কাছ থেকে আরেকটু এই বিষয়টি জানতে চাই যে আমরা যে পরিস্থিতি জানতে পারছি রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের শয্যা খালি নেই, বরং ওভারলোডেড বলেই আমরা জানতে পারছি। আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জে বেশ কিছু রোগী আছেন যারা বেশ জটিল অবস্থায় আছেন, আইসিইউ প্রয়োজন, কিন্তু রাজশাহীতে আসতে পারছে না কারণ আসলে আইসিইউ শয্যাও খালি নেই। এরকম রাজশাহীর বিভিন্ন বিভাগেরই এই চিত্র খবর আমরা জানছি। আপনি মানে সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে আপনি কি চিত্রটা পাচ্ছেন, এবং সেই চিত্র বুঝে কি মনে হচ্ছে যে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সংক্রমণ রোধে সেটি যথেষ্ট হচ্ছে? হ্যাঁ, জি, ধন্যবাদ। এখানে আসলে আমরা যদি একটু ছোট্ট করে আপনি একটু ব্যাক পিছনে দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা। আসলে রাজশাহীতে আগে আমাদের যে ফার্স্ট ওয়েভ ছিল সেখানে হাইয়েস্ট রোগী ছিল 98 জন। এখন সেকেন্ড ওয়েভে হাইয়েস্ট ছিল 136 জন। তো ঈদের পরে গত ঈদের পর থেকে রোগী বাড়া শুরু করলো এবং বাড়তে বাড়তে এটা আসলো মনে করেন যে এখন আজকে 235 জন। বাট ঈদের পরে আমরা একটু খেয়াল করলাম যে আসলে ম্যাক্সিমাম রুগী মোর দ্যান 50% রুগী আসতেছে আপনার চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো তখন আমরা এটা অবজার্ভ করার পরে আমরা কর্তৃপক্ষ, স্থানীয় এবং আমাদের ঢাকায় সবাইকে জানালাম যে চাঁপাইনবাবগঞ্জ থেকে ব্যাপক হারে রুগী আসতেছে। মেবি যেহেতু এটা সীমান্তবর্তী একটা এলাকা, সেখানে হয়তো রুগীরা এখান থেকে মনে হয় ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট এটা হতে পারে। সেই হিসাবে এটা টেস্ট করা হলো এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট পাওয়া গেল। এবং এখন এবং আমরা বললাম যে লকডাউন দেওয়া দরকার, কারণ লোকদের কন্ট্রোল না করলে এটা ছড়ায় যাবে। সেই হিসাবে লকডাউনও দেওয়া হলো। এখন ঘটনা হচ্ছে যে এইটা এখন আর মানে চাঁপাইনবাবগঞ্জে আমার মনে হচ্ছে যে এটা আর নাই, রাজশাহীতেও এটা স্প্রেড করেছে এবং এটা বর্তমানে এটা রেট এখানে খুবই হাই। তো যাই হোক, এখানে লকডাউন এখন এটা আমাদেরকে একটু সীমিত আকারে লকডাউন দেওয়া হচ্ছে। ন্যাশনাল লকডাউনের পাশাপাশি সন্ধ্যা আজকে থেকে শুরু করে সন্ধ্যা 5টার পর থেকে বিকাল 5টার পর থেকে লকডাউন শুরু করা হয়েছে। এখানে একটা জিনিস কনসিডারেশনে নেওয়া হচ্ছে, সেটা হলো আমাদের আমের একটা ব্যাপার আছে, যেখানে মানুষ আমের একটা সিজন যেখানে সারা বছর এটা অপেক্ষা করে থাকে। এই আমের জন্য অনেক ইনভেস্টমেন্ট আছে এখানে। সবকিছু কনসিডারেশন করে আমরা প্রশাসনের সঙ্গে আমরা মিটিং হয়েছে, তারা বলেছে আমরা আর কয়েকদিন দেখার পরে যদি প্রয়োজন হয় আমরা সর্বাত্মক লকডাউনে যাব। তো এখানে এটা ঠিক আছে, আমরা এটা এই সিদ্ধান্তটা চলছে এইভাবে। আর হাসপাতালের কথা যেটা বললেন, আমরা হাসপাতালে 232টা আমরা বেড অলরেডি আছে এবং সবগুলাই সেন্ট্রাল অক্সিজেন কানেক্টেড। তো আর কিছু আমরা আরো 2-1টা ওয়ার্ড রেডি করতেছি এবং অক্সিজেনের লাইন লাগাচ্ছি।
সেন্ট্রাল অক্সিজেনের লাইন, সেটা আমরা হয়তো পরশু দিনের মধ্যে ওটা উদ্বোধন করতে পারবো, সেক্ষেত্রে আরো বেড বাড়বে। তো আমরা এখানে রুগী যেগুলো আসছে সেগুলাকে কিছু কিছু রুগীকে এখন আমরা সেন্ট্রাল অক্সিজেনের বাইরে তাদেরকে এক্সট্রা বেড দিয়ে রাখতেছি, তাদেরকে অক্সিজেন সিলিন্ডার এবং অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়ে ম্যানেজ করতেছি। তো আমাদের এখানে এখন পর্যন্ত আল্লাহর রহমতে সমস্যা নেই। তবে আমরা অক্সিজেন রুগী ভর্তি করার কিছু ক্রাইটেরিয়া রেখেছি, যেমন মনে করেন কিছু কিছু রুগী এমনি আসেন তাদের করোনা পজিটিভ, জ্বর আছে, সর্দি কাশি, ওরা চলে আসে ভর্তি হওয়ার জন্য। আমরা তাদেরকে ভর্তি নেই না, কারণ আমরা শুধুমাত্র অক্সিজেন যাদের প্রবলেম আছে, স্যাচুরেশন কমে যাচ্ছে, নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, তাদেরকে নিচ্ছি আর ওদেরকে আমরা চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত আমাদের সমস্যা মানে রোগীর পরিস্থিতি ইনশাআল্লাহ। বুঝে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম ইয়াজদানী। আমি জনাব ডক্টর সমীর সাহা, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে, আপনি কি এই মানে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সীমান্তবর্তী জেলাগুলোতে, কোথাও কোথাও আমরা দেখছি সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জে লকডাউন, এছাড়া কোথাও কোথাও গুচ্ছ লকডাউনের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থা নেওয়া হচ্ছে, যথেষ্ট মনে করছেন কিনা এটি একটু বলবেন। আর যেটি স্বাস্থ্য অধিদপ্তরের আইডিসিআর এর পক্ষ থেকে বলা হচ্ছে যে 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে দেশের 40টির মধ্যেই ভারতীয় ধরন শনাক্ত হয়েছে, 80% ভারতীয় ধরনের শনাক্ত পাওয়া যাচ্ছে। তাতে কি মানে আসলে বাংলাদেশে এবং কোথা থেকে সেই যাদের মধ্যে এই ধারণা পাওয়া যাচ্ছে তাদের কিভাবে তারা সংক্রমিত হলেন সেই তথ্যটি এখন পাওয়া যাচ্ছে না। তারা বিদেশ যাননি, তারা বিদেশ গেছেন, এমন কারো সংস্পর্শেও আসেননি, এরকম অনেক শনাক্ত হওয়া ব্যক্তি পাওয়া যাচ্ছে। তাহলে কি বাংলাদেশে কমিউনিটি সংক্রমণ চলছে ভারতীয় ধরনের? অনেক ধন্যবাদ আপনাকে। সো যেগুলো এই এলাকাগুলোতে হচ্ছে সেখানে আমরা ঠিকভাবে হচ্ছে কিনা একটা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমি একটা গ্রুপের মধ্যে যাই যেখানে আমাদের হেলথ মিনিস্টার আসেন, আমাদের সচিব আসেন, আমাদের ডিজি যে ডিরেক্টর উনি আসেন, সবাই আসেন। এবং ওখানে কালকে দেখলাম প্রায় 147 জন মানুষ সবাই আছেন, বাট সবাই প্রশাসনের। তাদের কিন্তু চেষ্টার কোনো প্রকার ত্রুটি হচ্ছে না, তারা প্রত্যেকটা জায়গায় গিয়ে কোয়ারেন্টাইন করতে চাচ্ছেন, বর্ডার থেকে এসে সেখানে আছে, কিন্তু ওনাদের চেষ্টা যত হচ্ছে, কিন্তু তার বাইরে এটা সহজ না ব্যাপারটা। আমরা কোয়ারেন্টাইন করি, আমরা লকডাউন করি, সেগুলো কিন্তু ঢাকায় বা চট্টগ্রামে এইসব জায়গায় করাটা যত সহজ, সেটা কিন্তু ওখানে করাটা কঠিন। একটা জিনিস হলো যে 3 দিকটা হলো পোরাস। সো সেই জিনিসটা পোরাস জায়গা থেকে যখন আসে, এটা যে কে কন্ট্রোল করবে এবং কাকে আমরা ব্লেম করবো এটার জন্য, সেটা কিন্তু আমরা জানি না। আরেকটা ছোট করে যদি একটা কথা বলি, যে আমরা যখন এখানে লকডাউন করি আর যখন আমরা লকডাউন করি কোনো ইউনিয়নে বা লকডাউন করি হলো আরেকটা ছোট শহরে, সেই জায়গাটা কিন্তু এত সহজ নয়। একটা ইউনিয়নে যখন করি ওটা বাড়ি, কিন্তু এটা, এবং ওই বাড়িতে কিন্তু একটা পরিবার থাকে না বা একটা ফ্ল্যাটের মধ্যে কেউ থাকে না, যে আমি ওখানে লকডাউনে আছি, অর্ডার দিলাম, পিৎজা আসলো, পিৎজা খেয়ে ফেললাম, আমি বাড়িতে কিন্তু 2 দিন 3 দিন ধরে আমি কাটিয়ে দিলাম। কিন্তু সেরকম না, একটা বাড়িতে উঠান আছে, তার চারিদিকে কিন্তু অনেকগুলো বাড়ি আছে, তারা সবাই সবার সাথে কিন্তু যাচ্ছে, এবং আলটিমেটলি ওখানকার সবাই কিন্তু যদি সংক্রামিত হয়, তাহলে কিন্তু আমাদের যে লকডাউন আমরা করছি সেই লকডাউনটা কাজ হবে না। আমার কাছে মনে হয় যে যতটা না আমরা প্রশাসনের কাজটা দেখছি, এবং তারা কিন্তু প্রত্যেককে বলেন যে কি কি করছেন, আমার মতে এই যে প্রফেসর মিল্লাত বসে আছেন, ইনাদের যে কাজগুলো, ইনাদেরও এখন আস্তে আস্তে কিন্তু ওই জায়গাটায় গিয়ে একটা উদ্যোগটা নিতে হবে, যাতে করে ওই জায়গায় কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আমের কথা উঠেছেন আপনাদের, আমটা কিন্তু এরকম, এই আম যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে কিন্তু জনগণ কিন্তু আমাদের পক্ষে থাকবে না। সেটাও দরকার, কিন্তু আমাদের এই যে আমাদের যারা জনগণের যারা রিপ্রেজেন্টেটিভ, ওনাদেরকে কিন্তু এটাকে নিয়ে চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হলো যে আপনি বলেছেন আমাকে যে আমরা 50টা টেস্ট করে এতগুলো পেয়েছি। আমাকে কিন্তু আরেকজনও বলেছে, ওই দিন আমরা শুনছিলাম 100% পজিটিভ হয়েছে। কিভাবে 100% পজিটিভ হয়েছে? 2 জন থেকে নিয়ে আমরা টেস্ট করেছি, 2 জনই পজিটিভ হয়েছে, তার মানে 100%। That's not science, that's not really epidemiology। এবং আমরা তো যাচ্ছি ওখানে খুঁজে খুঁজে, যাকে আমরা লকডাউনে রেখেছি, সরি কোয়ারেন্টিনে, যাকে আমি ধরে এনেছি ইন্ডিয়া থেকে আসার পরে কোয়ারেন্টিনে, ওনার যখন সিমটমটা হলো, তখন আমি ওনার স্পেসিমেনটা নিলাম, নিয়ে আমি টেস্ট করে যদি ওখান থেকে পাই, সেখানে আমি 80% বলি বা আমরা 90% বলি, তাহলে কিন্তু মানুষ কনফিউশন হয়ে যাবে। কিন্তু একটু চিন্তা করতে হবে। আমরা যখন আগে ঢাকাতে যখন করেছি, তখন কিন্তু সবাই আমাদের কাছে আসছে, সবাই আমরা টেস্ট করেছি গণভাবে। টেস্ট করার মধ্যে আমরা কতগুলো দেখেছি, যে কতগুলো ইউকে, কতগুলো সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, কতগুলো আমাদের আগের পুরনো ভ্যারিয়েন্ট ছিল।
সেগুলো কিন্তু আমরা চিন্তা করেছি। এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু ইট উইল বি চ্যালেঞ্জিং, জি। এবং আমরা মানুষকে কিন্তু আমার মনে হয় একটু স্পষ্ট। ডক্টর মিসগাইড সমীর করছি, সাহা, আপনাকে একটু কেয়ারফুল ধন্যবাদ। হতে আমি হবে আমাদেরকে। ধন্যবাদ ডক্টর সমীর সাহা। ডক্টর বেনজির আহমেদ, আপনার কাছ থেকেও আপনিও যদি সংক্ষেপে বলেন এই পদক্ষেপগুলো সম্পর্কে আপনার কি মূল্যায়ন, যেই চেষ্টাটা, যে তৎপরতাটা চালানো হচ্ছে, সেই সাথে সাথে 16 জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে পুরো দেশ জুড়েই, 5টি নতুন শর্ত, নিশ্চয়ই সেটিও আপনি খেয়াল করেছেন। এই বিষয়ে কি বলবেন? সংক্রমণ রোধে কতটা যথেষ্ট হচ্ছে? আসলে যে ব্যবস্থাগুলো না হয়েছে একটু দেরি হয়ে গেছে। কারণ হলো যে একটা সংক্রমণ যখন আরেকখানে ছড়িয়ে যায়, তারপরে লকডাউন করলে কিন্তু আপনি সেই সংক্রমণটা ফিরিয়ে আনতে পারেন না। যেমন ধরেন আপনি রাজশাহীর কথা ধরেন, এখানে ব্রিগেডিয়ার জেনারেল যেটা বললেন যে প্রথমে কিন্তু বেশিরভাগ রুগী আসতো চাঁপাইনবাবগঞ্জ থেকে, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ থেকে রুগীগুলো যখন রাজশাহীতে আসতে শুরু করলো, তাদের সাথে লোকজন আসছে হয়তো অ্যাম্বুলেন্সে বা মাইক্রোবাসে, তারা এসে বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছে, এখানে গিয়েছে ওখানে গিয়েছে। তাদের মধ্যে কেউ যদি ধরেন উপসর্গহীন রোগী থাকেন কিংবা ইনকিউবেশন পিরিয়ডে থাকেন, তারা এসে রাজশাহীতে ছড়িয়েছেন এবং ক্রমান্বয়ে এটা রাজশাহীতে ছড়িয়ে গেছে। এখন ধরুন রাজশাহীর সাথে কিন্তু এখনো আন্তঃজেলা পরিবহন, বিমান, ট্রেন সব চলছে। তাহলে রাজশাহী থেকে যে লোকগুলো দেশের বিভিন্নখানে যাচ্ছেন, ইতিমধ্যে চলে গেছেন, এদের মধ্যে আবারও যদি কেউ ধরেন ইনকিউবেশন পিরিয়ডে আছেন, ওনার কিন্তু তখন সংক্রমণ নেই, তার ভিতরে ভাইরাসটা আছে কিন্তু লক্ষণ নেই, কিংবা কেউ উপসর্গহীন থাকেন, তারা যখন অন্যখানে যাচ্ছেন তারা সংক্রমণে নেই। এবং আপনি জানেন যে এখন নাটোর, নওগাঁ এগুলোতে বেশি দেখা যাচ্ছে, ইভেন ঢাকার নবাবগঞ্জ, গোপালগঞ্জ, এগুলো কিন্তু ওখান থেকেই এসছে। এখন কথাটা হলো যে যেটা এসেছে তো এটা এসেছে। এখন আমার মত হলো প্রত্যেকটা রোগীকে, প্রত্যেকটা আক্রান্ত ব্যক্তিকে আমাদের আলাদা করে অ্যাড্রেস করতে হবে, যাতে করে তার থেকে আর নতুন করে সংক্রমণ বেশি না হয়, এবং তার সংস্পর্শে যারা এসেছে তাদেরকে অনুসন্ধান করে খুঁজে বের করে তাদেরকে যতটা পারা যায় কোয়ারেন্টাইনে রেখে তারা যেন আর অন্যখানে বেশি না ছড়াতে পারেন। এটা খুব বড় কাজ, কিন্তু এই ব্যাপারটা আদৌ আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে আমি এখন পর্যন্ত চিন্তা দেখছি না। আর আমের যে ব্যাপারটা আসছে, সেখানে আমার একটা পরামর্শ আছে, সেটা হলো এই অবশ্যই আমার শ্বশুর বাড়ি আবার চাঁপাইনবাবগঞ্জ, এবং আমরা খুবই ওই আমের প্রিয়, কোনো সন্দেহ নেই। এবং শুধু তাই না, যতগুলো আক্রান্ত এলাকা আছে সীমান্তবর্তী জেলা, এখন কিন্তু সবগুলোতেই প্রায় আম চাষ হয়। সুতরাং এই আম চাষের জন্য আমরা একটা সুরক্ষা বলয় যদি তৈরি করতে পারি, তার মানেটা কি, যে যে ট্রাক গুলো যাবে আম আনতে, তারা যেন সাধারণ মানুষের সাথে না মিশতে পারে, তারা আলাদা থাকবেন, তাদেরকে আলাদা জায়গায় রাখা হবে। এক, দুই নম্বর, আম বিপণনের সাথে জড়িত থাকবেন, তারা যেন কিছুদিন অস্থায়ী আবাসনে থাকেন, যেরকম হতে পারে আমের বাগান, সেখানে একটা ছাউনি করে তারা থাকবে, তারা কমিউনিটিতে যাবে না। এটা যদি আমার মনে হয় আপনার প্লেয়াররা পরামর্শগুলো স্পষ্ট হয়েছে ডাক্তার বেনজির আহমেদ। আপনি মানে আমের বিষয়ে, আম পরিবহন বিপণনের সাথে যারা আছেন তাদেরকে সুরক্ষা দিতে পারা গেলে আম জনতাকেও সুরক্ষা দেওয়া যাবে না, সেই বিষয়টি মনে হয় স্পষ্ট হচ্ছে। আমি ডাক্তার হাবিবে মিলাদ এমপি, আপনার কাছে আসলে অনেকগুলো প্রশ্ন। এই তো সংক্রমণ নিরোধের বিষয়ে আমরা জানছিলাম, আর টিকা আর একটি যেটি প্রশ্ন, মানে যেখানে একটা আস্থা পেতে পারতাম আমরা, সেটি নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না। আমরা জানি আমাদের নতুন করে বরাদ্দ আছে, আমাদের টাকা আছে, টিকা কিনবার জন্য তৎপরতা আছে, এক এক সময় এক এক রকমটা শুনছি, মনে হয় যেন যে চীন থেকে দ্রুত টিকা আসবে, রাশিয়ার সাথেও চুক্তি প্রায় হয়ে যাচ্ছে। আসলে কি ধোঁয়াশাটা কাটছে টিকা নিয়ে, ডাক্তার হাবিবে মিলাদ এমপি? যখন পর্যন্ত না টিকাটি আমাদের হাতে এসে পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আসলে ধোঁয়াশা যেটি বলছেন সেটি কাটা সম্ভব নয়। আপনি দেখেন ফাইজারের 1,06,000 টিকা আসবে, এই একদিন পরে এসছে, মানে মাতামাতি হইচই শুরু হয়ে গেছে, কিন্তু এতে মাত্র 50,000 লোকের দেওয়া যাবে, এর বেশি কিছু নয়, 18 কোটি দেশের মানুষের। তবে আমরা ভাগ্যবান এ কারণেই যে আমার মনে হয়েছে যে আমরা ইতিমধ্যেই প্রায় 1 কোটিরও বেশি টিকা বাংলাদেশে আনতে সক্ষম হয়েছে। এটা ভাগ্যবান বলার কারণ এটি হচ্ছে যে যদি কোনো ছোট দেশ হতো তাহলে কিন্তু এই পার্শ্ববর্তী দেশ ভারত বাদ দিয়ে সবার টিকা দেওয়া হয়ে যেত, কিন্তু আমাদের দেশে যেহেতু চাহিদা বেশি কিন্তু উৎপাদনটা কম, এবং উৎপাদন কম হওয়ার জন্যই আমরা পাচ্ছিও কম। পৃথিবীর, আমরা বারবার একটি কথা বলি যে পৃথিবীর প্রায় ধনী 10টি দেশ আমাদের 75% টিকা নিয়ে চলে গেছে। আজকেও দেখছিলাম যে কোভ্যাক্সের যে 20 কোটি টিকা আছে সেটা জুন জুলাইতে অ্যাভেলেবল হবে না আরো, সুতরাং এটা অ্যাভেলেবল না হওয়ার কারণে আমরা পাচ্ছি না। সিরাম থেকে যেটি দেওয়ার কথা ছিল ইন্ডিয়াতে 100 কোটি, 130 কোটি মানুষ, সেই দেশে যেভাবে মানুষ মারা যাচ্ছে, যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, এখন যদি একটু নিচের দিকে, তারা নিজেদের ছাড়া অন্য কাউকে দিবে না, এটা হয়তো স্বাভাবিক, কিন্তু আমরা চুক্তি করেছি, আমাদের পাওয়া উচিত ছিল। এখন আমাদের ভরসা হচ্ছে এই মুহূর্তে
সেটি হচ্ছে চাইনিজ টিকা, যেটির ব্যাপারে আমরা অনেক এগিয়ে গেছি এবং এটি আমরা মনে করি আগামী মাস তার পরবর্তী মাসে 3 মাস 1.5 কোটি করে যে আসার কথা আছে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে এবং আমাদের সরকারের উপর একটু আস্থা রাখতে হবে, যার মাধ্যমে দেখবেন ইনশাল্লাহ আমরা অতীতেও যা বলেছি তা কিন্তু নিশ্চয়ই ডক্টর হাবিব মিল্লাত এমপি, আমি বিরতির পরে আপনার কাছে এইখান থেকে শুনতে চাইবো যে আস্থা তো রাখতে হবে, কিন্তু চীনা উপরাষ্ট্রদূত তিনি তার ফেসবুকে গত শুক্রবার লিখছেন যে বাংলাদেশের পক্ষ থেকে বরাবর মিথ্যা তথ্য, সবসময় মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে, এরকমটি বলছেন। মানে কোথাও এক জায়গায় আস্থার ঘাটতি তৈরি হচ্ছে কিনা, বা এইরকম যে বলছেন চীনা উপরাষ্ট্রদূত, এর প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, কি ব্যবস্থা নিচ্ছে, কেন কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, এটি নিয়েও একটু আসতে চাই বিরতির পর। ফিরলাম জিপিএইচ ইস্পাতে মিলিত রাজকাহনে। ডক্টর হাবিব মিল্লাত এমপি, আপনার কাছ থেকে যেটি জানতে চাইছিলাম যে আপনি বলছিলেন সরকারের উপর আস্থা রাখার কথা, টিকার বিষয়ে নিশ্চয়ই আমাদের তো আর আস্থার অন্য কোথাও রাখবার জায়গা নেই, কিন্তু চীনা উপরাষ্ট্রদূত যেটি বলছেন, চীন থেকে যেহেতু আমরা টিকা পাওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছি, চীনা উপরাষ্ট্রদূত বলছেন তার ফেসবুক পোস্টে, আমি একটু ফেসবুক পোস্ট থেকে প্রথম লাইনটা পড়ি তার। তিনি বলছেন একদম প্রথমে, জাস্ট ওয়ান্ডারিং ওয়াই অলওয়েজ ফলস ইনফরমেশন ফ্রম বাংলাদেশি সাইড। এই বিষয়টি নিয়ে কি বলবেন? মিথ্যা তথ্য সবসময় বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কেন এরকমটি বলছেন? কোনো কিছু আপনারা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এই বিষয়ে কোনো ব্যাখ্যা পাচ্ছি না, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছু বলছে না, কেন ডক্টর হাবিব মিল্লাত এমপি? ওনার ইংলিশটা যদি বাংলা করা হয় তাহলে কিন্তু মিথ্যা শব্দটি উনি ব্যবহার করেননি, উনি বলেছেন ভুল তথ্য, ফলস, আপনি বললেন সেটা। তো সেটা হচ্ছে যে, এবং পরবর্তীতে তিনি যে কথাটি বলেছেন, আসলে সমস্যা যেখানটায় হয়েছে সেটি হচ্ছে যে ওনারা শ্রীলঙ্কাতে, ইন্দোনেশিয়ায় যে দামে টিকাটি বিক্রি করেছেন, বাংলাদেশের ভালো ডিপ্লোম্যাটিক কারিশমার জন্য বাংলাদেশ তার 1/3 প্রাইসে কিনতে পেরেছে, এবং কোনো একজন সরকারি কর্মকর্তার মানে অসতর্কতার কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটি সিগনেচার করা হয়েছিল দুই দেশের মধ্যে, সেটা থেকে যে কেউ আমরা কিছু ডিসক্লোজ করব না, উনি না বুঝে হয়তো বা দেশের ক্ষতি করে না বুঝে হয়তো বলে দিয়েছেন যে আমরা এত ডলারের টিকাটি কিনছি, তখনই এটা হয়েছে। এবং বাংলাদেশের পক্ষ থেকে এ ব্যাপারে কিন্তু চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আমরা আসলে দুঃখিত, কারণ সত্যিকার অর্থে এটা উচিত না আমাদের সরকারিভাবে প্রকাশ করা। এবং তারপরে কিন্তু ঝামেলাটা মিটে গেছে। এখন ওরা চিন্তা করে দেখছে হয় বাংলাদেশের জন্য ওদের শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে টিকার দাম কমাতে হবে, অথবা বাংলাদেশকে প্রেসারে ফেলে হয়তো টিকার দামটা বাড়িয়ে ফেলতে হবে। তো এটাও বাংলাদেশ ইনশাল্লাহ ডিপ্লোম্যাটিক্যালি ভালোভাবে হ্যান্ডেল করে, এ নিয়ে চিন্তার কোনো কথা নেই। আমরা শুধু চিন্তা করছি যেন এই জুন মাসটিতে আমরা 50 লক্ষ টিকা পাই, যাতে আগামী 2-3 সপ্তাহের মধ্যেই আবারও জনগণকে টিকা দিতে পারি। এবং আমি মনে করি যেভাবে ডিপ্লোমেসি চলছে তাতে ইনশাল্লাহ আমরা সফলকাম হব। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আবার বলছে জুনে পরিস্থিতির অবনতির শঙ্কার কথা, মানে জুনে শঙ্কার কথা জানাচ্ছেন রোবেদ আমিন, স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র। ডক্টর হাবিব মিল্লাত এমপি, আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি এই বিষয়েই ডক্টর বেনজির আহমেদ আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে আমাদের ডিপ্লোমেসির কারণে, আমাদের কূটনীতির কারণে আমরা টিকা পাওয়ার কথা যেটি ডক্টর হাবিব মিল্লাত এমপি বলছিলেন, সেখানে পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকেই আমরা শুনেছি, এটি গত মাসেই শুনেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেরির কারণে আমাদের টিকা পেতে দেরি হচ্ছে। চীন, রাশিয়া থেকে আমরা দেখেছি যে ডকুমেন্টে ইংরেজি ভাষার বদলে চীনা ভাষার জায়গায় স্বাক্ষর করে দেওয়া হয়েছে, এবং তার জন্য আবার পরবর্তীতে অধ্যাপক চীনা ভাষা বিশেষজ্ঞকে এখানে নিয়োগ করতে হয়েছে। চীন এটিতে হতাশা জানিয়েছেন, খোদ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এটিকে তিনি লাউজি শব্দটি ব্যবহার করেছেন এই কারণে। তারপরে রাশিয়ার কাছে এক এক সময় এক এক রকম চাহিদাপত্র দেবার কারণে রাশিয়াও বিরক্ত হয়েছে। এরকম মানে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন কাজ তাহলে কেমন? আমাদের ডিপ্লোমেসিতে সমস্যা দেখেন, নাকি আমাদের আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গায় সমস্যা দেখেন? টিকা পেতে আমাদের দেরি কেন? প্রথমে তো আমরা খুব এগিয়ে আসলে শোনেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টিকার ব্যাপারে যে গুরুত্ব দিয়েছেন, যে টিকার জন্য যত টাকা লাগে যেখান থেকে পেতে হোক আমাদের পেতে হবে, তাহলে এখান থেকে আমাদের সংশ্লিষ্ট যারা ব্যক্তি থাকেন তাদের জন্য কিন্তু একটা নির্দেশ হয়ে যায়। তার মানে হলো যে আমাদেরকে একটা ফাস্ট ট্র্যাকে নিতে হবে। ধরুন যদি এমন করা যেত যে পররাষ্ট্র মন্ত্রণালয় যদি একটা নোডাল মিনিস্ট্রি হয়, তাহলে ওনারা যখন এই কাজটা করবেন সেখানে যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যায়, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি যায়, ওরা একখানে বসে 1 ঘন্টার মধ্যে এটা ডিসিশন নিয়ে 1 ঘন্টার মধ্যে যদি উত্তরটা ওখান থেকে পাঠায়, তাহলে কিন্তু আর এটা হলো আসলে প্র্যাকটিস অফ মানে ব্যুরোক্রেটিক প্রসেস। ব্যুরোক্রেটিক একটা প্রসেস আছে। আপনি চিন্তা করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যখন এটা গিয়েছে, একজন ডেস্ক অফিসারের কাছে গিয়েছে, একজন ডেস্ক অফিসার সাধারণত হয় একজন ডিএস, ডেপুটি সেক্রেটারি। এখন একজন ডেপুটি সেক্রেটারির পক্ষে এই একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া তার জন্য কঠিন। কিন্তু তারপরে উনি তার ঊর্ধ্বতন কর্মচারীর কথা বলেছেন, জয়েন্ট সেক্রেটারি। সেখানেও এখানে যেহেতু অনেকগুলো টেকনিক্যাল দিক আছে, এটা সবচেয়ে ভালো হতো যেটা আমি বলছি যে টেকনিক্যাল লোকদেরকে ওখানে যুক্ত করা। যেমন ধরেন রাশিয়ার টিকা,
তাদের যে কন্ডিশন গুলো আমরা মানবো কিনা, এটা কিন্তু শুধু ব্যুরোক্রেটিক প্রসেস না যে ওরা চেয়েছে টিকা যদি দেরি হয় তাহলেও আমাদের নিতে হবে, এটা একটা ব্যুরোক্রেটিক জিনিস। কিন্তু আমরা যদি এটাকে টেকনোক্রেটিক দৃষ্টিতে দেখি, আমার দেখতে হবে বিশ্বে টিকা কিরকম প্রাপ্তি আছে, যে টিকা নেই এটা আমাদের দেশে কত দরকারি, খুব দরকারি, সুতরাং আমি ওই কন্ডিশনটা মানবো। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এগুলো চিন্তা করি। এই কারণগুলোর ফলে আমি যখনই ওটা দেখেছি তখনই আমার ভিতরে সংশয় জেগেছে যে ওনারা যে প্রসেসে যেয়েছেন, কারণ এই প্রসেস গুলোর সঙ্গে আমরা অভ্যস্ত। আমরা বলি 19 ফাইল ওঠে, 18 ফাইল নামে মন্ত্রণালয়, অর্থাৎ 20টা টেবিল উঠতে হয়, 18টা টেবিল নামতে হয়, এটা কঠিন। এবং সেখান থেকে আবার গেছে আইন মন্ত্রণালয়, আবার অর্থ মন্ত্রণালয়। ডক্টর বেনজির আহমেদ, আপনাকে ধন্যবাদ। তবে প্রসেসের জটিলতায় যদি আমাদের টিকা পেতে দেরি হয়ে যায়, তার পরিণতি নিশ্চয়ই ভয়াবহ। ডক্টর সমীর ধোঁয়াশা, কি আপনার কাছে কেমন মনে হচ্ছে যে টিকা পাওয়া নিয়ে আশাবাদ কেমন করছেন? আমার মনে হয় যে কথাগুলো বলেছে সে কথাগুলো আমাদের প্রত্যেকের একই কথা, এবং আমার মনে হয় প্রফেসর মিল্লাতের কথাটা হলো একদমই সত্যি কথা। সেটা হলো যে যতক্ষণ পর্যন্ত না ওইটা আমাদের কাছে এসে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো যে হ্যাঁ এটা আসবে, আর এলেই বলবো যে হ্যাঁ এটা এসেছে। তার কারণটা হলো আমাদের দেশটাই বোধহয় একমাত্র দেশ, যদি আমরা মিডল ইনকাম বা লো মিডল ইনকাম কান্ট্রি যদি চিন্তা করি, যে কিভাবে অ্যাডভান্স টাকা দেওয়া হয়। এবং আমাদের স্কেডিউলও ছিল কিন্তু যে কোন সময়ে কতগুলো ভ্যাকসিন আমাদের কাছে আসবে। এবং এইটাও না, কোভ্যাক্সের জন্য কিন্তু আমরা কিছু নিজেরা কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছি যে কোভ্যাক্স থেকেও আমাদের আসবে। এখনো কিন্তু আমরা সেটাও কিন্তু দেখছি না আমাদের কাছে। আমি বলবো যে এটার পেছনে রাজনীতিটাও আছে কিন্তু। তার কারণ হলো ভ্যাকসিনটা কিন্তু আসছে না অনেক জায়গা থেকে। আমরা জানি যে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন কিন্তু আছে ইউএসএ তে, কিন্তু অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা পেতে কিন্তু আমাদের সময় লাগছে কিন্তু এখনো। মানে এখন আবার ওইটাকে আমাদের এফডিএ অ্যাপ্রুভ হয়ে তারপরে আমাদের কাছে আসতে হবে, তারপরেই কিন্তু আমাদের কাছে আসতে। আমরা কিন্তু ইউকে কেও আমরা রিকোয়েস্ট করেছি তোমরা তোমাদের কাছ থেকে পাঠাও। তো সব মিলে আসলেই একটু আমাদের জানি চ্যালেঞ্জ আছে আমাদের, কিন্তু আমরা এখনো মনে করি যে আমরা সত্যিকার অর্থেই পাবো, কারণ আমাদের স্পুটনিক আসবে। আমাদের অনেক ধন্যবাদ। জনাব ইয়াজদানি, আপনি কি একটু যুক্ত করবেন জাস্ট 1 বা 2 লাইনে? আমাদের একদমই সময় শেষ। আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না, শুধু একটা জিনিস বলবো যে এটার ইফেক্টিভিটি, মানে আমরা যে কত কমফোর্টেবল পজিশনে আছি ভ্যাকসিনটা পাওয়ার ফলে। এর আগে ফার্স্ট ওয়েভের সময় আমাদের প্রচুর ডাক্তার এখানে আক্রান্ত হয়েছিল। আসলে আর শুনতে পারছি না আপনাকেও, আমার একদমই সময় শেষ। নিশ্চয়ই আপনাদেরকে আবারও পাবো। অনেক ধন্যবাদ জানাচ্ছি।